হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আবারও একটি অসাধারণ ক্রাইম থ্রিলার স্টোরি নিয়ে ফিরে এসেছি, যার প্রতিটি মুহূর্ত তোমাকে চমকে দেবে। এটি একটি মালায়ালাম ফিল্ম, যার স্টোরি লাইন, সাউন্ড এফেক্ট, অ্যাকশন, সাসপেন্স সত্যি অসাধারণ। কেন এত দারুণ বলছি জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, তারপর মুভিটা না দেখে থাকতে পারবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুভির গভীরে যাওয়া যাক। মুভিটি স্টার্ট হয় জোসেফ নামে এক অফিসারকে নিয়ে, যে ডেস্কে বসে একটা লেটার লিখছিল। তারপরে দেখি সে আরেকটি রুমে গিয়ে পাখায় দড়ি ঝুলিয়ে সুইসাইড করে। জোসেফ যেই ঘরে সুইসাইড করেছিল সেই ঘরে একটি 5 জনের দলকেও দেখা যায়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি একটি বাস থানায় এসে দাঁড়ায়। বাসের কন্ট্রাক্টর পুলিশকে জানায় যে একজন বৃদ্ধ মহিলার চেন চুরি হয়ে গেছে বাসে। তার পাশে বসে থাকা 2 মহিলার উপরই তার সন্দেহ। এরপর প্রথমে পুরো বাস চেকিং চলে, বাট কিছু না পাওয়ায় এসআই রবিশঙ্কর ওই 2 মহিলাকে বলেন চেনটা রিটার্ন দিয়ে দিতে, তাদের উপর কোনো কেস দেওয়া হবে না। কিন্তু ওই 2 মহিলা মানতে নারাজ। ঠিক তখনই সিআই হরিশঙ্কর এন্ট্রি নেয়, যে খুব বদ মেজাজের একজন মানুষ। তিনি কেস ডিটেল শুনে তাকে চেন ফেরত দিতে বলে, বাট মহিলা আবারও রিপিট করে যে তারা চেন চুরি করেনি, তারা ইনোসেন্ট। ওই দুজনের মধ্যে নাকি একজন প্রেগনেন্টও ছিল। হরিশঙ্কর তখনই হঠাৎ তাকে জোরে একটি লাথি মারে। এই মুহূর্তে আমি অবাক হয়ে যাই, কারণ প্রেগনেন্ট মহিলাকে কি করে এই রকম ভাবে মারতে পারে। বাট পরে বুঝলাম মহিলাটি মিথ্যে বলছিল। এই দেখে অন্যজন ভয়ে স্বীকার করে যে সেই চেন চুরি করেছে আর চেনটা ফেরত দেয়। হরিশঙ্কর ফুল ডিপার্টমেন্টের ওপর রেগে যায়, সবাইকে অনেক কথা শোনায়। এসআই রবিশঙ্কর ডিআইএসপি কে ফোন করে বলে হরিশঙ্কর গর্ভবতী মহিলাকে খুব জোরে লাথি মেরেছে, আর যদি সে সত্যি গর্ভবতী হয় তাহলে সকলের চাকরি চলে যাবে। ডিআইএসপি তৎক্ষণাৎ হরিশঙ্করকে ফোন করে, বাট হরিশঙ্কর তার কল বারবার কেটে দেয়। হরিশঙ্কর বুঝতে পারে যে এইখানে কেউ তার নামে কিছু বলেছে, তাই তিনি সবাইকে লাইনে দাঁড় করিয়ে সতর্ক করে আর বলে যদি কেউ আবার পরচর্চা করে তাহলে তাদের চাকরি হারাতে হবে। যদিও হরিশঙ্কর জানতো যে কে কমপ্লেনটা করেছে। কিছুক্ষণ পর বাস কন্ডাক্টর চন্দ্রবাবু একটি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করা মেয়েকে নিয়ে আসেন। চন্দ্রবাবু বলেন তিনি তার স্ত্রীর অপারেশনের জন্য চেন এদের কাছে দিয়েছিলেন, মানে বন্ধক রেখেছিলেন, বাট এখন তারা বলছেন যে এটি নকল। হরিশঙ্কর জিজ্ঞাসা করেন তিনি কখন এবং কোন দোকান থেকে এটি কিনেছিলেন। চন্দ্রবাবু তার মেয়ের বার্থডেতে গিফট দেবে বলে কিনেছিল। ইন্সপেক্টর তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে চন্দ্রবাবুর মেয়েকে চেন সম্পর্কে জিজ্ঞেস করে। মেয়েটি জানায় চেনটি সে হারিয়ে ফেলেছিল, তাই বাবার ভয়ে আবার নকল চেন তৈরি করে দিয়েছে। শঙ্কর বলে চেনটি নকল জেনেও এটি বন্ধক রাখতে দিয়েছিলে, এটা জেনেও যে এর জন্য তার বাবাকে চোর বলা হতো, তার মানে তুমি এটি হারাওনি। মেয়েটি ভয় পেয়ে উত্তর দেয় আমি একজনকে পছন্দ করতাম। এই মেয়েটি কেন চেনটি চেঞ্জ করেছিল আমরা পরে জানতে পারবো। হরিশঙ্কর বেরিয়ে এসে চেনের ফটো তুলে গ্রুপে সেন্ড করে এবং চেনটার ডেটা বার করতে বলে তার টিমকে। কিছুক্ষণের মধ্যেই অ্যান্টনি এবং প্রবীণ চেনটি তদন্ত শুরু করে। এই তদন্তে তারা জানতে পারে এই ধরনের আরো 2টো চেন বন্ধক রাখা হয়েছে। প্রবীণ হরিশঙ্করকে ফোন করে বলে তাদের মধ্যে একটি জোসেফ কিনেছিল, যে আত্মহত্যা করেছিল। ওনার চেন যে বন্ধক রেখেছিল তার নাম হাসিনা, সে শপিং মলেই কাজ করে। এখন সে গোয়ায় ছুটি কাটাতে গেছে। নেক্সট সিনে আমরা দেখি ইন্সপেক্টর জোসেফের স্ত্রীর সাথে দেখা করে এবং তাকে চেন সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি জানায় চেনটা তার মেয়ের ছিল, যেটা চুরি হয়ে গেছে। ঠিক তখনই তার মেয়ে অ্যাঞ্জেল আসে। হরিশঙ্কর মেয়েটিকে জিজ্ঞেস করে ঠিক করে মনে করো তো চেনটা কোথায় চুরি হয়েছিল। অ্যাঞ্জেল জানায় যখন সে স্কুলে যাচ্ছিল তখন একজন বাইকার চেনটি ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর অ্যাঞ্জেল তার বাবার সাথে গিয়ে থানায় একটি রিপোর্ট করে। এদিকে দেখি হরিশঙ্করের টিম অন্য চেন সম্পর্কে জানতে পেরেছে, কিন্তু হরিশঙ্করকে না জানিয়ে তারা শাহুলকে বলে। শাহুল তাদেরকে সেকেন্ড চেনের বিষয়ে হরিশঙ্করকে জানাতে বারণ করে। এদিকে হরিশঙ্করকে দেখি চন্দ্রবাবুর সাথে কথা বলছে। আপনার মেয়ে কারো প্রেমে পড়েছিল, ছেলেটি আপনার মেয়ের সুযোগ নেয়, তার ভিডিও তৈরি করে এবং পরে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ঠিক সেই কারণেই আপনার মেয়ে ডুপ্লিকেট চেন বানিয়ে আপনাকে দেয়, বাট চন্দ্রবাবু মানতে নারাজ। সে বলে আমার মেয়ে এটা করতে পারে না। ঠিক তখনই শাহুল হরিশঙ্করকে ফোন করে দেখা করতে বলে।
পুলিশ স্টেশনে পৌঁছালে সাহুল বলে, তোমাকে এই কেস সলভ করতে হবে না। এসপি স্যার বলেছেন হায়দ্রাবাদে গিয়ে ট্রেনিং দিতে, কারণ যার ট্রেনিং দেওয়ার কথা ছিল সে কোনো কারণে আসতে পারবে না। এই শুনে হরিশঙ্কর যখন বেরিয়ে আসে তখন দেখে অ্যান্টনি বাইরে দাঁড়িয়ে। এই দেখে হরিশঙ্কর আবার ভিতরে গিয়ে সাহুলকে বলে, তুমি যা ইচ্ছে করে নাও, বাট আমি এই কেস সলভ করেই ছাড়বো। রাতে বাড়ি ফিরে তার স্ত্রী গীতাকে বলে, আজ একটি কেস এসেছে, বাট সাহুল চায় না যে আমি কেসটা সলভ করি। ঠিক তখনই একটি ফোন আসে, আর তখনই চন্দ্রবাবুর বাড়িতে যায়। সেখানে পৌঁছে দেখে ওনার মেয়ে সুইসাইড করেছে। হরিশঙ্করকে দেখে সেখানে চন্দ্রবাবু ভীষণ রেগে যায়। সে বলে শঙ্করের জন্যই তার মেয়ে মারা গেছে। শঙ্কর মেয়েটির রুমে ঢুকতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরনো কিছু কথা মনে পড়ে। সেখান থেকে অনেক কষ্টে বেরিয়ে বাড়িতে আসে। তার ওয়াইফকে জিজ্ঞাসা করে বড় মেয়ে নীলা কোথায়। গীতা বলে সে ঘুমিয়ে আছে। শঙ্কর তার সাথে দেখা করতে রুমে যায়, কিন্তু তাকে সেখানে দেখতে পায় না। তাই এবার রেগে গায়ে হাত দিয়ে আবারও জানতে চায় মেয়ে কোথায়। গীতাও রেগে যায় আর বলে, তোমার জন্যই আজ আমাদের মেয়ে বেঁচে নেই। তারপর স্টোরি ফ্ল্যাশব্যাকে যায়। পুলিশ শ্যাম নামে একজনকে গ্রেফতার করে। সে ইন্সপেক্টর থমাসের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তার ভিডিও করেছিল এবং তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এর ফলে তার মেয়ে সুইসাইড করে। ওই ল্যাপটপে অনেক মেয়ের ভিডিও ছিল। হরিশঙ্কর ভিডিও স্টার্ট করতেই তার মেয়ে নীলার একটি ভিডিও দেখতে পায়, যা দেখে তার মাথা খারাপ হয়ে যায়। সে ছেলেটিকে ভীষণ মারতে শুরু করে। যদিও তার সহকর্মীরা তাকে আটকানোর চেষ্টা করে, বাট হাড়ির মধ্যে তখন আগুন জ্বলছে, যার ফলে সে শেষ পর্যন্ত ছেলেটিকে মেরেই ফেলে। আর তখনই বাড়ির জন্য রওনা দেয়। বাড়িতে তখন তার মেয়ে মাকে সব জানিয়ে দিয়েছে। তার মা মেয়ের ভুল বুঝতে পারে, বাট তার বাবা অর্থাৎ শঙ্কর যদি জানে তার মেয়ে কি করেছে, তাহলে মেয়েকে আর আস্ত রাখবে না, যেটা গীতা জানতো। তাই মেয়েকে চুপ থাকতে বলে। হ্যারি বাড়ি চলে আসে। সে ছুট্টে মেয়ের রুমের দিকে যায়, বাট গীতা তাকে আটকানোর চেষ্টা করে। বলে তাকে নেশা করিয়ে এই ভিডিও বানানো হয়েছে, এর মধ্যে তার মেয়ের কোনো দোষ নেই। গীতা বলে, এটা আমাদের মেয়ে হারি, ও এখন এমনিতেই ডিপ্রেশনে আছে, এখন তার মতো থাকতে দিতে। বাট হারি জানায় আমাদের দেওয়া শিক্ষা সে নষ্ট করে দিয়েছে, তুমি সরে যাও। বলে গীতাকে সরিয়ে দরজায় জোরে পেটাতে থাকে, ফলে দরজার লক ভেঙে যায়। হারি ভিতরে ঢুকে ওই দৃশ্য দেখবে বলে এক্সপেক্টও করেনি। সে দেখে তার মেয়ে পাখায় ঝুলে সুইসাইড করেছে। গীতা হারিকে বারবার ডাকতে থাকে তার মেয়েকে বাঁচানোর জন্য। সেই সময় তার ছোট্ট মেয়ে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। বাট এইদিকে হারি সেন্সলেস হয়ে মেঝেতে শুয়ে পড়ে। তার মেয়ে সবাইকে ছেড়ে চলে যায়। সিন আবারও প্রেজেন্টে ফিরে আসে। চন্দ্রবাবু মিডিয়াকে বলেন যে তার মেয়ে ইন্সপেক্টর হরিশঙ্করের কারণেই আত্মহত্যা করেছে। এরপর দেখি ইন্সপেক্টর থমাস জেল থেকে মুক্তি পাওয়ার পর হরিশঙ্কর তার সাথে দেখা করে। হরি জিজ্ঞেস করে, স্যামকে তো আমি মেরেছিলাম, তাহলে কেন আপনি আপনার ঘাড়ে দোষ নিয়েছিলেন? যার উত্তরে থমাস জানায় যে তার হারানোর কিছু ছিল না। যদি সেদিন হ্যারি তাকে না মারতো, তাহলে থমাস একদিন না একদিন তাকে মেরে ফেলতোই। সেই রাতেই 5 জন থমাসের বাড়িতে আসে। তারা তার মেয়ের বন্ধু বলে দাবি করে এবং বলে আজকে আসার কারণ তারা কালকেই ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে। কিছুক্ষণ কথা চলার পর থমাস তাদের উপর ডাউট করে, ফলে তাদের একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এর মধ্যে তোমাদের ছবি কোথায়? তারা বুঝতে পারে না কি বলবে। তখন একজন ছবি দেখিয়ে বলে, আমরা শ্যামের বন্ধু, যাকে তুই মেরেছিলিস। তোর জেল থেকে বেরোনোর অপেক্ষা করছিলাম আমরা। তোর মেয়েকে শুধু শ্যামই ইউজ করেনি, তার সাথে আমরাও ছিলাম। এই বলে তারা তামাশা করতে থাকে। থমাস শুনে তাদেরকে মারতে এগোয়, বাট তখনই থমাস আর তার ওয়াইফের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। অ্যাকচুয়ালি তারা যখন বাড়িতে ঢুকেছিল তখন থমাসের ওয়াইফ লেবুর জল বানাতে রান্নাঘরে যায়। তখন তার সাথে বাকি 2টো মেয়েও গিয়েছিল হেল্প করার জন্য, বাট তখনই লেবুর জলে বিষ মিশিয়ে দিয়েছিল। তাদের অন্তিম সময় থমাসের স্ত্রী বলে, তোমার বন্ধুকে ইনি মারেননি, ইন্সপেক্টর হরিশঙ্কর তাদের ফ্রেন্ডকে মেরেছিল। এই শুনে তারা অবাক। সেলিন থমাসের ফোনে হরিশঙ্করের ছবি দেখতে পায়। পরের দিন থমাসের বাড়িতে চেকিং এর সময় হরিশঙ্কর কিছু জিনিস লক্ষ্য করে। তারপর সে সাহুলকে বলে, এটি আত্মহত্যা নয়, মার্ডার করা হয়েছে। গত রাতে কিছু লোক বাড়িতে এসে বিষ খাইয়ে মেরেছে। হরি সাহুলকে বলে, এটা কোনো সুইসাইড না, তাদের মারা হয়েছে। সাহুল জানতে চাইলে হরি অনেক রকম যুক্তি দিয়ে বোঝায়, যেমন সিঁড়িতে শুকনো আম পাতা পড়ে থাকতে দেখা, গ্লাসে সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট পাওয়া, পয়জনের শিশি রান্নাঘরে পড়ে থাকা ইত্যাদি। হরি বলে তাদেরকে মারার পর ছাদ দিয়ে তারা পালিয়ে যায়। হরিশঙ্কর যে সমস্ত পয়েন্টগুলো বলেছিল
সেগুলি সাহুল সার্ভে করে। যখন সেগুলো সঠিক দেখে সে হারিকে বিশ্বাস করতে শুরু করে। এইদিকে দেখি হারি জোসেফের মেয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে চেনটি দেখায়, বলে যে এর মতো আরো 2টি চেন রয়েছে। আমি জানি ওই মেয়েদের সাথে কি হয়েছিল, তাই আমাকে সত্যি কথাটা বলো। মেয়েটি বলে তাকে ড্রাগস দিয়ে মিসইউজ করা হয়েছিল। সকালে উঠে দেখে তার গলায় চেনটি নেই। হরিশঙ্কর তাকে স্যামের ফটো দেখায় আর জানতে চায় এটাই কি সেই ছেলেটা। সে বলে এই ছেলেটা না, বাট সেখানে 3 জন ছিল। এরপর হরিশঙ্কর মলে কাজ করা হাসিনার সাথে দেখা করে, তাকে চেনের সম্পর্কে জিজ্ঞেস করে। হাসিনা তাকে বলে সে গোয়ায় যাওয়ার আগে মলের ট্রায়াল রুমে চেনটি খুঁজে পেয়েছিল। তারপর তারা মলে যায় এবং সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। হাসিনা বলে যে মলের ম্যানেজারের সাথে কথা বলা মেয়েটি তার চেনা। এরপর হরিশঙ্কর ম্যানেজারকে মেয়েটির কথা জিজ্ঞেস করে। ম্যানেজার তাকে জানায় সে যখন বারে কাজ করত তখন অনেকবার এই মেয়েটির সাথে দেখা হতো, ওর সাথে কয়েকবার পার্টিও করেছে, কিন্তু যখন এখানে তার সাথে দেখা হয় তখন সে তাকে চিনতে অস্বীকার করে। এই ডেটা নিয়ে যখন হারি মল থেকে বেরোচ্ছিল তখন ওই গ্যাং এর 2টি ছেলেকে দেখা যায়, তারা হারির পিছন করছিল, বাট হরিশঙ্কর কিছু জানতেও পারে না। বাইরে গাড়ি নিয়ে বেরোলে তারা ফলো করে কিছুক্ষণ, তারপর অন্য রুট ধরে ক্রিশ্চিয়ান তার বন্ধুকে বলে যে হরিশঙ্কর অ্যানাকে চিনতে পেরেছে, আমাদের আর এখানে থাকা উচিত না। পরের দিন হরিশঙ্কর তার সিনিয়রকে বলে থমাস এবং তার স্ত্রীকে শ্যামের বন্ধুরা মারতে পারে, কারণ যেই মেয়েদের তারা সুযোগ নিয়েছিল তাদের মধ্যে ইন্সপেক্টর জোসেফের মেয়ের সাথে কথা বলেছিল যে ওটা শ্যাম ছিল না, বরং 3 জন তাকে শোষণ করেছে। আর ওই মলে কাজ করা মেয়েটি বলেছিল যে সে যে চেনটি পেয়েছিল তা ব্যাঙ্গালোর ব্যবসায়ীকারী একটি মেয়ে। সিনিয়র তাদের তদন্তের জন্য ব্যাঙ্গালোরে পাঠায়। তারপর তারা স্থানীয় পুলিশের সাথে দেখা করে। একদিন তারা জানতে পারে যে মেয়েটি বারে পার্টি করছে। হরিশঙ্কর সেখানে পৌঁছায়, তার গাড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়। তারপর তারা অ্যানাকে পার্টি করতে দেখে। অ্যানা তা জানতে পারে এবং পালিয়ে যায়। তারপর সে ক্রিশ্চিয়ানকে ফোন করে জানায় যে হরিশঙ্কর তাকে বারে দেখে নিয়েছে। আরো এগিয়ে গেলে অ্যানা গাড়ি থামিয়ে লুকিয়ে পড়ে। তারপর তারা আলাদাভাবে তাকে খুঁজতে শুরু করে। অ্যানা হরিশঙ্করকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করে, বাট ঠিক তখনই একটি ট্রাক অ্যানার গাড়িতে ধাক্কা দেয়, ফলে সে ওইখানেই মারা যায়। তখন সিন হসপিটালে শিফট হয়। হরিশঙ্কর ডক্টরকে জানায় এই মেয়েটি মার্ডার কেসের সাসপেক্ট, যদি কেউ তার সাথে দেখা করতে আসে তাকে জানাতে। কিছুক্ষণ পরেই তার বন্ধুরা আসে, তারা ডাক্তারকে মেরে আহত করে। এদিকে হারি বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়, তাই সে ছুটতে গিয়ে ওইখানে ওই দৃশ্য দেখে। সেইখানে তাদের মধ্যে এক্সট্রিম লেভেলের ফাইট শুরু হয়। তারা হরিশঙ্করকে আহত করে এবং পালিয়ে যায়। পরের দিন ডক্টর হরিশঙ্করকে বলে আমি ওই মেয়েটিকে চিনি, ছোট বাচ্চাদের ড্রাগস খাওয়ানোর জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে ড্রাগস থেকে বের করানোর জন্য জেলে রাখা হয়েছিল। তারা 2 জন ছিল। কিছুক্ষণ পরে প্রবীণ তাদের বলে মেয়েটির নাম অ্যানা। ইন্সপেক্টর জোসেফ তার বন্ধুদের সাথে তাকে গ্রেফতার করে। তারপর সে থানায় জিজ্ঞাসাবাদের জন্য যায় এবং কনস্টেবল তাকে বলে যে বাস কন্ডাক্টর জোসেফকে ফোন করে বলেছে যে 3 জন লোক ড্রাগস অবস্থায় মারামারি করছিল। জোসেফ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। স্যাম তাদের কেস করতে বারণ করে। স্যাম বলেছিল যত টাকা চাই দেব। অফিসার বলে টাকা তো আমি নেবই। তারপর সে খারাপ চোখে তাকে জ্বালাতন করতে শুরু করে। অ্যানা তার মুখে থুতু দেয়। রেগে গিয়ে সে রাস্তার মাঝখানে গাড়ি থামায় এবং মেয়েটির সাথে নোংরা কাজ করে। নেক্সট সিনে হরিশঙ্কর বলে এই ঘটনার পর সে প্রতিশোধ নিতে শুরু করে এবং জোসেফের মেয়ের সুযোগ নেয়, তার ভিডিও তৈরি করে এবং তাকে ব্ল্যাকমেল করে। তখনই জোসেফ সুইসাইড করেছিল। এদিকে চন্দ্রবাবুকে তখন থানায় ডাকা হয়। চন্দ্রবাবু এলে তাকে কিছু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় সে তাদেরকে চেনে নাকি। চন্দ্রবাবু বলে সেই রাতে এই 3 জন লোকই ড্রাগসের নেশায় ছিল এবং একজন যাত্রীর সাথে ঝগড়া করছিল। সে যখন তাদের থামানোর চেষ্টা করে তারা তাকে মারধর করে। তারপর সে ইন্সপেক্টরকে ফোন করে। সাহুল বলে তোমার মেয়ের সাথে যা ঘটেছে তার কারণ তোমার উপর প্রতিশোধ নেওয়ার। চন্দ্রবাবু জানায় আমি তোমার কথা বিশ্বাস করি না, এই ঝামেলা 3 বছর আগের। তিনি শুধু হরিকেই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী করে। সিন চেঞ্জ হয়। আমরা দেখি হরি কৃষ্ণন আর সাহিল গীতার সাথে দেখা করতে যায়। সাহুল তাকে ছবিটি দেখে জিজ্ঞেস করে তুমি এদেরকে কি আগে কখনো দেখেছো? গীতা জানায় সেই রাতে যখন নীলাকে নিয়ে বাসে যাচ্ছিল তখন এই ছেলেগুলো বাসে ড্রাগস নিচ্ছিল। সে যখন তাদের থামাতে চেষ্টা করে তখন তারা ঝামেলা শুরু করে। তারপর কন্ডাক্টর পুলিশকে ফোন করে এবং তারা গ্রেফতার হয়। পরে হরিশঙ্কর সাহুলকে বলে
গীতাকে সত্যিটা না বলতে, যে তার জন্য সেই রাতে তার মেয়েকে টার্গেট করে নিয়েছিল। ঠিক তখনই প্রবীণ ফোন করে তাকে বলে অ্যানার কল ডিটেলসে লাস্ট নাম্বারটি পাওয়া গেছে, যার লোকেশন চন্দ্রবাবুর বাড়ির আশেপাশেই ছিল। হরিশঙ্কর তাকে চন্দ্রবাবুর বাড়িতে যেতে বলে, কারণ তার লাইফ এখন ডেঞ্জারে আছে। বাট বাড়িতে পৌঁছে জানতে পারে তিনি অলরেডি ডিউটিতে বেরিয়ে গেছে। সিন চেঞ্জ হয় বাস স্ট্যান্ডে। হারি আর তার টিম অনেক কষ্টে চন্দ্রবাবুর কাছে পৌঁছায়, তাও তাকে বাঁচাতে পারে না, তাকে ছুরি মেরে দেয়, ফলে তার ডেথ হয়ে যায়। এরপর আমরা দেখি গীতা তার বাবার বাড়িতে। তার বাবা একজন রিটায়ার্ড সোলজার। ঠিক তখনই ওই ছেলেগুলো চলে আসে সেখানে। এদিকে হরি তার বাড়িতে যায় গীতাকে খুঁজতে, বাট সেখানে গিয়ে দেখে দরজা বন্ধ। পাশের বাড়ির লোক বলে গীতা তার বাবার বাড়িতে চলে গেছে কিছু দিনের জন্য। আর এদিকে হরি জানতেই পারে না। হরি বুঝে গেছিল তাদের নেক্সট টার্গেট তার ওয়াইফ গীতার ওপর। তাই হরি সাহুলকে ফোন করে বলে তোমার সিনিয়রকে বলে দিও আমি এই কাজের উপযুক্ত না, বলে ফোনটি কেটে দেয়। ওইদিকে দেখি ছেলেদের মধ্যে একজন সিগারেট ধরাবে বলে লাইটার জ্বালাতেই যাবে, ঠিক তখনই গীতার বাবা তার উপর মদের গ্লাসটি ঢেলে দেয়, যার ফলে তার গায়ে আগুন লেগে যায়। এই দেখে একজন গীতার বাবাকে লাথি মেরে হুইল চেয়ার থেকে ফেলে দেয়, আর তার বন্ধুর গায়ে আগুন নেভাতে বিজি হয়ে যায়। সেই সুযোগটি কাজে লাগিয়ে তার রিভলভার বের করে এবং র্যান্ডম ফায়ার করতে থাকে, যার ফলে তারা লুকিয়ে যায়। গীতার বাবা তার মেয়েকে বাড়ি থেকে পালাতে বলে। তারা চলে যাওয়ার সাথে সাথেই গীতার বাবাকে মেরে ফেলে। এরপর গীতা ও তার মেয়েকে ধরতে জঙ্গলে ছোটে। শেষ অবধি তাদেরকে ধরে ফেলে আর গীতাকে ছুরি মেরে আহত করে। এদিকে সুযোগ বুঝে তার মেয়ে জঙ্গলে পালিয়ে যায়। ওই গ্যাংয়ের ছেলেটা যখন গাড়িতে গিয়ে দেখে তখন সেখানে বাচ্চাটি থাকে না, তাই তাকে খুঁজতে সে জঙ্গলে চলে যায়। কিছুক্ষণ পরেই হরিশঙ্কর চলে আসে এবং গীতাকে ওই অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। গীতা তাকে সরি বলে তাকে না জানিয়ে আসার জন্য। সে বলে তাদের মেয়ে জঙ্গলের দিকে ছুটে পালিয়েছে আর তাকে ধরতে ওই কিলাররাও জঙ্গলে গেছে। মেয়েটিকে মারতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে হরিশঙ্কর চলে আসে। হারি একা আর ওরা চারজন। খুব ভয়ানক অ্যাকশন চলতে থাকে তাদের মধ্যে। কখনো হারি তো কখনো ওই চারজন একে অপরের উপর ভারী পড়ে। হারি প্রচুর আহত অবস্থাতেও লড়তে থাকে। হারি তার ফ্যামিলির জন্য লড়তে থাকে, তার ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য লড়তে থাকে। শেষমেশ সবাইকে মেরে তাদের টিম লিডারকে হরিশঙ্কর মেরে ফেলার চেষ্টা করে। হারির লাইফের সব খুশি কেড়ে নিয়েছিল এরা। তার বড় মেয়েকে হারিয়ে ফেলেছিল, এমনকি গীতাও ছেড়ে চলে গেছিল হারিকে। এই সব কথা হারির মনে পড়তে থাকে আর তার কবজি আরো শক্ত হতে থাকে। বাট তখনই সাহুল এসে তাকে থামিয়ে দেয়। হারি গীতার খবর নিলে জানায় তাকে হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছে। হারির ছোট্ট মেয়ে তার কাছে আসতেই তাকে জড়িয়ে ধরে। এরপর সিন চেঞ্জ হয় কয়েক মাস পর। হারির মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। সাহুল দেখা করতে আসে হারির সাথে। সাহুল জিজ্ঞেস করে কাল সে কোথায় ছিল, ফোন কল কেন ধরছিল না, যার উত্তরে হারি বলে সে ঘরেই ছিল। তারপর তারা ঘরে ঢুকে নিউজ চ্যানেল দেখে, যেখানে দেখায় প্রমাণের অভাবে সেই গ্যাং ছাড়া পেয়ে গেছিল কাল। বাট ওই দিনেই ড্রাগসের অতিরিক্ত ডোজ নেওয়ার ফলে তারা মারা যায়। আসলে তারা যেই ড্রাগস নিয়েছিল সেটা আর কেউ না, হরিশঙ্করই পাঠিয়েছিল। যখন তারা তিলে তিলে মরছিল তখনই হারি তাদের সামনে আসে। এই কারণেই ঠিক হারি কাল ফোন ধরতে পারছিল না। বাট এটা সাহুল বেশ বুঝতে পারে, বাট সে আর কিছু বলে না। আর মুভি এইখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো মুভির স্টোরি, অবশ্যই কমেন্টে জানাও। আমি খুব এক্সাইট তোমাদের অপিনিয়নের জন্য। আর যারা ভিডিওটি শেষ অবধি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম ভাবে সাপোর্ট পেলে খুবই ভালো লাগে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই লাইক, শেয়ার এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। জয় হিন্দ।